স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এসইসি B1 এবং B2 দুটো পেপারেরই সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের যে পেপারটা আছে সেই পেপারের যে সাজেশনটা আমি আলোচনা করছি সেই সাজেশনগুলো তোমরা তৈরি করবে। তার আগে কিছু কথা বলার আছে যে তোমাদের এই যে এসইসি পেপার, এটা তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়। তোমরা আগেও সেক পেপার অর্থাৎ এসইসি পেপার পরীক্ষা দিয়েছো। এই এসইসি পেপার 80 নম্বরের পরীক্ষা হয়। তার মধ্যে তোমাদের দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা একবার আমি লিখে দিয়েছি যে 15টা থাকছে এসএকিউ। এই 15টা এসএকিউ তোমরা সব থেকে আগেই এসএকিউগুলো করবে। কি করবে? 2022 সালের প্রশ্ন এবং 2021 সালের প্রশ্নে যে এসএকিউগুলো আছে সেই এসএকিউগুলো তোমরা প্রথমেই তৈরি করে নেবে। 2022 সালের প্রশ্নটা সব থেকে আগে গুরুত্ব দেবে। 2022 সালের প্রশ্নের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো হয়ে গেলে 2021 সালের প্রশ্ন থেকে এসএকিউর প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা রেডি করবে, আগে এসএকিউটা তৈরি করবে। তারপরে তোমরা জানো যে 15 নম্বরের থেকে 10 নম্বরের প্রশ্ন অনেক কম লিখতে হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিয়ম, সেখানে পলিটিক্যাল সায়েন্সে 10 নম্বরের প্রশ্ন 100 ওয়ার্ডের মধ্যে লিখলেই হয়। সেক্ষেত্রে তোমাদের খুব ছোট ছোট অ্যান্সার হবে, 1 পেজেরও কম, অর্থাৎ 1 পেজও লাগবে না এক একটা অ্যান্সার 10 নম্বরের। তারপরে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো তৈরি করতে শুরু করবে। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো থাকবে এবং 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে থাকবে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। আর যখন পড়বে তখন তোমাদের আমি যেটা সবসময় বলি, প্রথমে তোমরা এসএকিউ পড়ে নিলে, তারপরে 10 নম্বরের প্রশ্ন 2টো পড়ছো, তো 15 নম্বরের প্রশ্ন আবার 2টো পড়ছো, আবার 10 নম্বরের 2টো, 15 নম্বরের 2টো, এইভাবে অল্টারনেট করে পড়বে। দেখবে তোমাদের প্রস্তুতিটা আরও ভালো হবে। আর পরীক্ষার সময় এইভাবেই পড়তে হয়। আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোকে বেশি গুরুত্ব দেবে। অর্থাৎ সাজেশানে আমি তোমাদের যে কটা প্রশ্ন দিয়েছি খুব কম প্রশ্ন, এই প্রশ্ন কটা তোমরা তৈরি করো। আশা রাখি আগের সেমিস্টারগুলোতে যেভাবে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা কমন পেয়েছো, এই সেমিস্টারেও তোমরা কমন পাবে, তোমাদের পরীক্ষা ভালো হবে। তবে এখানে একটা বিষয় বলার আছে যে যাদের এই B2 পেপারটা আছে, B2 পেপারটা একটু তুলনামূলকভাবে কঠিন, একটু বলতে অনেকটাই কঠিন। এখানে B2 পেপারটা কঠিন আছে, কিছু করার নেই। আর যে সাজেশনটা দিয়েছি তোমরা তৈরি করলে হয়ে যাবে। আর যেটা B1 পেপার, এই পেপারটা খুব ইজি পেপার, একটা সহজ পেপার। আর চলো এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। অফলাইনেও যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারেই যোগাযোগ করবে। এবং তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয়, পরীক্ষার সময় স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা এবারে সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমাদের এসইসি B1 পেপারটার সাজেশান নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 10 নম্বরের জন্য এখানে প্রশ্নের সংখ্যা আমি রেখেছি 6টা প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আমি 6টা প্রশ্ন 10 নম্বরের রেখেছি। প্রথম প্রশ্ন, রাজ্য, এটা রাজ্য হবে, রাজ্য আইনসভার সদস্যদের বিশেষ অধিকারগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও প্রধান কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের কার্যাবলী আলোচনা করো। তারপরে 5 নম্বর, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর, বিল এবং আইনের মধ্যে পার্থক্য। এই 6টা হচ্ছে 10 নম্বরের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো 10 নম্বরের জন্য তৈরি করো। এবারে এখানে এক্সট্রা কিছু প্রশ্ন দেয়া আছে, এক্সট্রা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা যে 10 নম্বরের এক্সট্রা কিছু প্রশ্ন দেয়া আছে। যাদের পক্ষে সম্ভব হবে এই এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। যেমন লোকসভার স্পিকারের নিরপেক্ষতা, এটা একবার দেখলেই মনে রাখতে পারবে, কারণ এগুলো ক্লাস 12-এ পড়ে এসেছো। অর্থবিল বলতে কি বোঝো, আর পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির গঠন কার্যাবলী, রাজ্যসভার গঠন পদ্ধতি, এগুলো তোমরা ক্লাস 12-এ পড়ে এসেছো। এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তবে এখানে প্রথম যে 6টা প্রশ্ন আছে 10 নম্বরের, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। তবে অনেক কয়েক বছর দেখা যাচ্ছে যে যেগুলো 15 নম্বরের প্রশ্ন সেগুলো 10-এ এসে যায়, বা 10-এরগুলোও 15-এ আসে, ঠিক আছে? এরকমও হয়। তবে যাই হোক, অত চিন্তাভাবনা করার দরকার নেই। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, তাহলেই তোমাদের হবে।
15 নম্বরের জন্য কি করবে দেখো, রাজ্য বিধানসভার অধ্যক্ষের মানে বিধানসভার অধ্যক্ষ মানে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর জেলা পরিষদের গঠন বর্ণনা করো, জেলা পরিষদের সভাপতির কার্যাবলী আলোচনা করো। পরে আছে কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী বর্ণনা করো। তারপর 5 নম্বর কেন্দ্রীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর একটি বিল কিভাবে আইনে পরিণত হয়। তারপরে হচ্ছে দেখো 8 নম্বর সরকারি হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এইগুলো হচ্ছে 15 নম্বরে, এই 8টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমরা যেগুলো একটু দেখে যেতে পারো, দেখো এই প্রশ্ন এখানে দিয়েছি, এই কটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, তোমাদের সিলেবাস থেকে আমি বেছে এই কটা প্রশ্ন দিয়েছি, তোমরা যদি পারো দেখে যেতে পারো। যেমন লোকসভার গঠন কার্যাবলী, এগুলো একদম সহজ প্রশ্ন, কমিটি ব্যবস্থা তোমরা পড়েই এসেছো, ঠিক আছে, সেই প্রশ্ন। পঞ্চায়েতের মানে গ্রাম পঞ্চায়েতের গঠন কার্যাবলী, অর্থ বিল পাসের পদ্ধতি, এগুলো তোমরা আগে পড়ে এসেছো, আগের সেমিস্টারগুলোতে বা ক্লাস 12-এ তোমরা পড়ে এসেছো, এগুলো তোমরা একটু দেখে যেতে পারো। এবারে B2 পেপার যেটা আছে SSC B2 তোমরা দেখো, এবারে তোমরা দেখো তোমাদের যাদের B2 পেপারটা আছে তোমরা একটু দেখো। 1 নম্বর প্রশ্ন, পরিমাপের বিভিন্ন প্রকার মানদণ্ডগুলি বর্ণনা করো। দ্বিতীয়, গবেষণার নৈতিকতা বিষয়টি ব্যাখ্যা করো। 3 নম্বর, ফোকাস গ্রুপ গবেষণায় গবেষকের ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে দেখো প্রশ্নমালা তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 5 আছে একটি উদাহরণের সঙ্গে স্বতন্ত্র ও নির্ভরশীল চল আলোচনা করো। তারপরে নমুনা সংগ্রহ করার যে কোনো 3টি পদ্ধতি আলোচনা করো। 7 নম্বর কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি কী কী। তারপরে 8 নম্বর একটি উত্তম প্রশ্নমালার গুণাবলী কী কী। এই ছিল 8টা হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন। এবার 15 নম্বরের প্রশ্নগুলো দেখো, সম্ভাবনামূলক নমুনায়নের ওপর একটি টিকা। তারপরে গবেষণা পরিকল্পনা কি, গবেষণা পরিকল্পনায় প্রভাবকারী উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, সামাজিক গবেষণায় উপাত্ত বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক উপায় বর্ণনা দাও। আর তারপরে 4 নম্বর আছে যোগদানমূলক পর্যবেক্ষণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। তারপরে 5 নম্বর আছে সাক্ষাৎকার পদ্ধতির বিভিন্ন প্রকারের ওপর একটি টিকা লেখো। 6 নম্বর আছে পরীক্ষামূলক গবেষণার বিভিন্ন স্তর ও পরিকল্পনাগুলি আলোচনা করো। তারপরে দেখো যে কোনো দুই প্রকার গবেষণা পরিকল্পনা আলোচনা করো। 8 নম্বর আছে সামাজিক গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। 9 নম্বর কেস স্টাডি পদ্ধতিতে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 10 নম্বর উদাহরণসহ সমীক্ষা গবেষণার সুবিধাগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও, আশা রাখি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে।